রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার। সংখ্যালঘুদের রক্ষায় হটলাইন নম্বর ঘোষণা, অস্থিরতা না কমলে বাচ্চাদের স্কুলে না পাঠানোর আহ্বান এবং দায়িত্বে ফিরছে ট্রাফিক পুলিশ। বাজার ঘিরে লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ দোকানীদের। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় ভবন যমুনার রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথম বিএনপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই আলোচনা শুরু হচ্ছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসছেন সরকার প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ের সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি। মন্দিরে হামলার নিন্দা জানিয়ে দেশকে অরাজকতার দিকে না ঠেলে দিতে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের অন্যতম একটি বড় দল। এ দলে অনেক ভালো মানুষ আছে, তাদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, অথচ তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। আপনারা দল গোছান, আপনারা তো নিষিদ্ধ না। সোমবার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ইনক্লুডিং সত্য পার্টি, আপনারা পার্টি গোছান, আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাকে হেল্প করবো। আপনার পার্টি গোছান, নিউ ফেস, নিউ অঙ্গীকার, এবং আশা করি যে থ্রু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট। মন্দিরে হামলার নিন্দা জানিয়ে দেশকে অরাজকতার দিকে ঠেলে না দিতে সকল রাজনীতি দলের প্রতি আহ্বান জানান তিনি। দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না। পুলিশকে গন্ডগোলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে যারাই গন্ডগোল করবে, পুলিশ থানার পুলিশকে আমি অনুরোধ করছি, যারাই গন্ডগোল করবে তার কঠোর ব্যবস্থা, তারপর আমরা দেখব কে দোষী একটা দোষী। দুর্গাপূজায় 3 দিনের ছুটির বিষয়ে ক্যাবিনেটে সুপারিশ করা হবে বলেও জানান তিনি। তরুণ বেগী, ভোরের পাতা, ঢাকা। সংখ্যালঘুদের রক্ষায় হটলাইন নম্বর ঘোষণা দিয়েছে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। নম্বরটি হলো 017668433809। আবারও বলছি 017668433809। সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকলেও এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা সংখ্যালঘুদের উপর হামলা করছে তারা দুর্বৃত্ত। এই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ, সেটা রক্ষা করতে হবে। সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে প্রতিষ্ঠা করতে হবে। ধর্মীয় সংখ্যালঘুদের বেশ কিছু অভিযোগ আছে, তাদের ঘর বাড়িতে উপাসনালয়ে হামলা হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা। আগামীকাল বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সংখ্যালঘুদের নেতাদের আমরা একটু বৈঠকের ব্যবস্থা করেছি। ওখানে আমরা আরো বিস্তারিত কথা শুনবো এবং আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য আমরা কতটুকু করতে পারি সে বিষয়ে আমরা কালকে একটু সিদ্ধান্ত নেব। ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয়ে আক্রমণ হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানাই। অস্থিরতা না কমলে বাচ্চাদের স্কুলে না পাঠানোর আহ্বান জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান চন্দ্র বলেন, সবার সাথে আলোচনা করে স্কুল খোলার সিদ্ধান্ত বাস্তবায়ন করব। সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, বাচ্চাদের শিক্ষাটা ব্যক্তির জীবন গড়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখে। প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করা তার লক্ষ্য। তিনি বলেন, শিক্ষার্থীরা যেন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য তারা সহযোগিতা করবে। সামগ্রিকভাবে একটা অস্থিরতা তৈরি হয়েছে, বাচ্চারা তো খুব ছোট, ফলে যদি অস্থিরতা কম না কমে সমস্যাগুলো থাকে তাহলে তো মানুষজন বাচ্চাদের স্কুলে পাঠাতেও আগ্রহ বোধ করে না। ডিক্লেয়ার দিলেই তো হয় না ব্যাপারটা। সেজন্যই এই বিষয়টা ঠিক করে আমরা আপনাকে জানাবো। সুতরাং আপনাদের সহযোগিতা আমাদের পথ চলায় সবসময়ই একটা প্রয়োজনীয় বিষয় হবে। আজকে যেহেতু আমি এই বিষয়গুলো সম্বন্ধে পুরোপুরি ওরিয়েন্টেড না, সুতরাং আজকে স্পেসিফিক কোনো বিষয়ে আমি বক্তব্য বলতে চাই না।
শুধু সাধারণ একটা কথা বলতে চাই যে প্রাথমিক শিক্ষা হচ্ছে যে কোনো একটা দেশের জাতির জন্য একদম ভিত স্বরূপ। কারণ বাচ্চাদের শিক্ষাটা কিন্তু প্রথম জীবনে যা হয় সেটি তার ব্যক্তিত্বের ভিত গড়ে দেয়। তারপরে সেটা শুধু এক্সটেনশন হয়, পরিবর্তন খুব বেশি হওয়া সম্ভব না। কিন্তু খুব দুঃখজনক আমাদের দেশে এটা বাস্তবে কিন্তু এটা এতটুকু মানে হয় না, কার্যকর করা হয় না। প্রাথমিক শিক্ষাটা যতটুকু গুরুত্ব পাওয়া উচিত, যেমনটা করা উচিত তেমনটা হয় না। সকল অচলাবস্থার অবসান ঘটিয়ে দায়িত্বে ফিরছে ট্রাফিক পুলিশ। প্রায় এক সপ্তাহ পর কাজে ফিরে শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করে শুভেচ্ছা বিনিময় করেন ট্রাফিক সদস্যরা। তবে পুলিশ কাজে ফিরলেও শিক্ষার্থীরা এখনও ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। বিস্তারিত রাকিব হাসানের প্রতিবেদনে। শিক্ষার্থীদের আন্দোলন, সহিংসতার জেরে এক সপ্তাহের মতো রাজধানীর সড়কে ছিল না ট্রাফিক পুলিশ। পুলিশ শূন্য রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে বাঁশি, লাঠি হাতে এ কয়েকদিন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করে ট্রাফিক পুলিশ। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে প্রতিটি পয়েন্টে পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করেছেন। এবার শিক্ষার্থীদের কাছ থেকে সড়কের দায়িত্ব বুঝে নিচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। ছাত্রদের অভিজ্ঞতাকেও সড়কে কাজে লাগাতে চায় পুলিশ। ট্রাফিকের যে কষ্টসাধ্য কাজ, তারা এই কাজে অংশগ্রহণের মাধ্যমে সেটা উপলব্ধি করেছে। তো একই দিক থেকে তারা যে আমাদের কষ্টটা বুঝতে পেরেছে, পরবর্তীতে আমাদের কাজের ক্ষেত্রে এটি সহায়ক হবে। এবং আমরা আজকে থেকে যেহেতু কাজ শুরু করেছি, আশা করি যে রাস্তার বিশৃঙ্খলা পূর্বে যে ছিল সেগুলো অনেকটা কমাবো। এবং ছাত্র ভাইরা যারা কাজ করেছেন তাদের অভিজ্ঞতা, আমাদের পূর্বের অভিজ্ঞতা, এই দুটি সমন্বয় করে আমরা আশা করি সামনের দিনগুলো আরও ভালো ট্রাফিক ব্যবস্থাপনা ঢাকা নগরবাসীকে উপহার দিতে পারবে। এদিকে সড়কে থেকে ট্রাফিক পুলিশকে সার্বিক সহায়তার কথা জানান শিক্ষার্থীরা। আমরা আসলে শীঘ্রই আমাদের পড়াশোনায় ফিরতে চাচ্ছি, যেহেতু আমাদের বাইরে হচ্ছে মানে আমাদের সিনিয়র আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু রাস্তায় ছিল না এতদিন, আমরা জাস্ট শৃঙ্খলাটা যাতে বজায় থাকে সেজন্য রাস্তায় ছিলাম আমরা। এখন যেহেতু ওনারা চলে আসছে, আশা করি খুব শীঘ্রই আমরা চলে যেতে পারবো ইনশাআল্লাহ। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস হয় নগরীতে গাড়ির চাপ ছিল বেশি। কিছু কিছু স্থানে পুলিশের পাশাপাশি 3 বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। রাকিব হাসান, ভোরের পাতা। প্রভাবমুক্ত সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে প্রধান বিচারপতির কাছে আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন। সোমবার আপিল বিভাগের 1 নং এজলাস কক্ষে রেওয়াজ অনুযায়ী নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে দেয়া সংবর্ধনায় এমন মন্তব্য করেন তিনি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, বিগত দিনে বিচার বিভাগকে ক্রমান্বয়ে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাব বিস্তার করে নির্বাহী বিভাগের আজ্ঞাবহ করে রাখার মাধ্যমে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তিনি বলেন, আমরা দেখেছি কিভাবে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে ছাত্র জনতার যৌক্তিক ও অরাজনৈতিক শান্তিপূর্ণ আন্দোলনে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে বিচার বিভাগকে জনরোষের মধ্যে ফেলে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। আমরা আর এ ধরনের ন্যাক্করজনক অধ্যায়ের পুনরাবৃত্তি আশা করি না। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান। তিনি মেজর জেনারেল হামিদুল হকের স্থলাভিষিক্ত হলেন। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, একই সঙ্গে মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ISPR জানায়, MISTর কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে। রাজধানীর কাওরান বাজারে ফুটপাত পুরোটাই হকারদের দখলে। স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন না পথচারীরা। যান চলাচলে ঘটছে বিপত্তি। কাওরান বাজার ঘিরে চলছে লাখ লাখ টাকার চাঁদা বাণিজ্য। অভিযোগ দোকানীদের। ফুটপাত দখলমুক্ত করতে কার্যকর পদক্ষেপ চান ব্যবসায়ীরা। বিস্তারিত অভিহারিপের প্রতিবেদনে। ফুটপাতে কেন এই প্রশ্ন জবাব কিভাবে দেবো? আমি একজন বিয়ে পাঠশালী, আমার কি চক্রের চাকরি দিচ্ছে? আমার সার্টিফিকেট পর চলে গেছে, এখন তো আমি কিছু করতে পারি না। আমরা গরিব মানুষ আইসি ফুটপাতে মানুষ কখন আসে?
যখন মানুষ অসহায় দাঁড়ায়। ফুটপাতের মধ্যে ত্রিফল টাঙ্গাইয়া এটাকে মোটামুটি একটা জঙ্গলের মতন তৈরি করে ফেলছে। রাজধানীর কারওয়ান বাজারের ফুটপাত পুরোটাই হকারদের দখলে। ৬০ ফুট চওড়া রাস্তার উপর সারি সারি ভ্রাম্যমান দোকানপাট। স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন না পথচারীরা। যানবাহন চলাচলে ঘটছে বিপত্তি, ঘটছে চলাচলে ব্যাঘাত। শুধু ফুটপাত নয়, দোকানের ফাঁকে ফাঁকে অবৈধ পার্ক করে রাখা হয়েছে মোটরসাইকেল, পিকআপ ভ্যান, প্রাইভেট কার সহ নানান যানবাহন। কারওয়ান বাজার ঘিরে চলছে লাখ লাখ টাকার চাঁদাবাজি বাণিজ্য। বারবার অভিযান পরিচালনা করার পর দখলমুক্ত করতে পারেননি আইনশৃঙ্খলা বাহিনী, অভিযোগ ব্যবসায়ীদের। অভিযানের ঘণ্টাখানেকের মধ্যেই আবার দখলে নেয় হকাররা। আগে যারা আওয়ামী লীগ করছে, ছাত্রলীগের নিচে আওয়ামী লীগ যারা করছে এরাই খাইতো, আমরা এদের কাছ থেকে আর বলে কিছু তো আর ভালো কিছু পাইতাম না। কারণ আমরা চাচ্ছি যে আমাদের মার্কেটে এত হাজার ব্যবসায়ী আছে, আমরা ভালোভাবে এটা পরিষ্কার চাই। এবং পিকআপে যেন এনে ছিল, দেখছেন অনেক পিকআপ ছিল, সেটা আমরা সরাইছি। এরা আবার বসানোর জন্য আরো চেষ্টা করতেছে। এখানে প্রায় 2000 রুপয়ে ব্যবসায়ী আছে, কিন্তু সবারই ক্ষতি হচ্ছে। আমরা সাধারণ ব্যবসায়ীরা অনেক এটা নিয়ে অনেক অত্যাচার হইতেছি, কিন্তু আমরা এটা চাই না। আমরা চাই সব রোডঘাট ক্লিয়ার থাকুক। আমরা নিরপেক্ষ মানুষ, ব্যবসায়ী করতেছি, আমরা ব্যবসা করতে চাই, আমরা কোনো ঝামেলা যাইতে চাই না। আমাদের দীর্ঘদিনের এই সমস্যা, যে যেইভাবে আসে এইভাবে মার্কেটের সামনে দোকানপাট লাগায় চাঁদাবাজি, ধান্দাবাজি, এতে আমরা ব্যবসায়িকভাবে চরম ক্ষতিগ্রস্ত। কারণ বাইরের শক্তির সাথে, পেশি শক্তির সাথে আমরাও দুর্বল। কারণ আমরা সাধারণ ব্যবসায়ী মানে ভদ্রলোক, আমরা কার সাথে মারামারি ধরাধরি করতে চাই না। এর আগে পরে আমরা প্রশাসনের অনেকবার দরখাস্ত দিছি, লিখিত দিছি, মৌখিক জানাইছি, বারবার থানারে জানাইছি, কিন্তু দেখা গেছে একদিন আইসা মোবিল কোর্ট সিটি কর্পোরেশনের আসে, গাড়ি টাড়ি সরায় ফেলায়, 1 ঘন্টা পরে আবার যেরকম সেরকম। ফুটপাতের মধ্যে ত্রিফল টাঙ্গাইয়া এখানে হোটেল, তারপরে রেস্টুরেন্টের মতন কইরা চা দোকান অনেক কিছু করে প্রায় 40 ফিট রাস্তা এদের দখলে চলে যায় মার্কেট থেকে। মানুষও চলাচল করতে পারে না ঠিকভাবে, গাড়িও চলাচল করতে পারে না ঠিকভাবে। হ্যাঁ, দেখতে খুবই খারাপ লাগে। আর এটাকে মোটামুটি একটা জঙ্গলের মতন তৈরি করে ফেলছে। হকাররা জানান তারা সিটি কর্পোরেশনের জায়গায় দোকানদারি করছেন, এতে মার্কেটের ব্যবসায়ীরা হস্তক্ষেপ করতে পারে না। ফুটপাতের হকারদের কাছে কারা চাঁদা চায় এ বিষয়ে জানতে চাইলে হকাররা বলেন, যখন যে দল ক্ষমতায় আসেন তখন সেই দলের লোকজন চাঁদাবাজি করে। ফুটপাতে কেন এই প্রশ্ন জবাব কিভাবে দেবো? সরকারি চাকরি দিয়েছে, আমি একজন বিয়ে পাশ ছেলে, আমার কি সরকারি চাকরি দিয়েছে? আমার সার্টিফিকেট বড় চলে গেছে, এখন তো আমি কিছু করতে পারি না। আমরা গরিব মানুষ আইসি ফুটপাতে। ফুটপাতে মানুষ কখন আসে? যখন মানুষ অসহায় দাঁড়ায়। পার্কিং করা, যানজট সৃষ্টি করার রাইট নাই, এটা ঠিক আছে, কিন্তু সারা ঢাকা সিটিতে তো রাস্তার ধারে গাড়ি পার্কিং হয়। তো আমরা তো এখানে যদি গাড়ি পার্কিং করতে পারি, তাহলে তো আর গাড়িগুলো রাস্তার মধ্যে আউলা পাতাল্লা থাকে না। পুরো সিস্টেমটা চেঞ্জ করা দরকার। আমাদের পার্কিং আগে ছিল, এখন নাই, ঠিক আছে। তার কারণে আমরা রাস্তার মাঝখানে রাখতে হয় গাড়ি। আগে সোজা করে রাখতাম, এখানেই ছিল, সোজা করে রাখতাম। তার কারণ এইখানে এখন রাখতে পারি না, বাস রাখছে। তারপর হচ্ছে আপনার ওই যে পাবলিক্সের গাড়ি রাখা হয়েছে, এই কারণে আমরা গাড়ি রাখতে না। এখানে কেউ বসানো হয় নাই, আমরা এখানে অনেক আগে থেকেই গাড়ি রেখে টিপটুপ ধরি। ফুটপাত দখলমুক্ত করে মার্কেটের সৌন্দর্য বৃদ্ধি ও ব্যবসার প্রসারে সিটি কর্পোরেশনকে এগিয়ে আসার আহ্বান করছেন ব্যবসায়ীরা। অবৈধ পার্কিং ও হকার মুক্ত ফুটপাত চাই কারওয়ান বাজার ব্যবসায়ী বৃন্দ। পক্ষান্তরে হকাররা চাই সঠিক পুনর্বাসন। এমন অবস্থায় সরকারের কার্যকর পদক্ষেপ চাই সকলে। অভিয়ারিফ, ভোরের পাতা, কারওয়ান বাজার, ঢাকা। নিয়মিত বাজার মনিটরিং করায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে। ক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজিতে কেজি প্রতি দাম নেমে এসেছে। বাজার সিন্ডিকেট নির্মূল করতে পারলেই বাজারে স্থিতিশীলতা আনা সম্ভব বলে মনে করেন ক্রেতারা। ভোক্তা অধিকার অধিদপ্তরের পাশাপাশি বিভিন্ন বাজার তদারকি করছেন শিক্ষার্থীরা। বিস্তারিত অভিহারিপের প্রতিবেদনে। ব্যবসায়ী প্লাস গভর্নমেন্টও সিন্ডিকেটে ছিল, ওইখান থেকে বেরিয়ে আসতে হবে। যে লাউ আমি যখন আসছি জিজ্ঞেস করছি, বলছে 100 টাকা, সেই লাউ আজকে 50 টাকা। চিংড়ি মাছ দিয়ে খাবো এবং মনের আনন্দে খাবো। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ সংক্রান্ত তালিকা ভুয়া বলে জানিয়েছেন ভোক্তা অধিকার অধিদপ্তর। এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। এদিকে বাজার ঘুরে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব পড়েছে বাজারে। আগের চাইতে দাম কমেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বাজারে আসা ক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির কেজিতে দাম নেমে এসেছে অর্ধেকে। সবজি এখন মানুষের হাতের নাগালে এসেছে বলে দাবি তাদের। বাজার আলহামদুলিল্লাহ ভালোই, কারণ হইলো এর একটাই প্রমাণ হইলো যে আমার হাতে দেখেন
একটা লাউ আর সিসিঙ্গা। এই লাউ আমি কিছুদিন আগে প্রায় গন্ডগোলে হওয়ার 1 সপ্তাহ 15 দিন আগেও যে লাউ আমি যখন আসছি জিজ্ঞেস করছি বলছে 100 টাকা, কেনার সাহস হয় না, অত অর্থ আমার ছিল না, কিনি না, খাইনি। সিসিঙ্গা 80 টাকা, সেই লাউ আজকে 50 টাকা। দরকার ছিল না, তারপর একটা লাউ নিছি, খাবো। সিজিঙ্গার দরকার ছিল না, তাও আমি সিজিং নিছি, কারণ খুব ভালো লাগছে। এই যে সিন্ডিকেট জিনিসটা, এটা এখন যাতে না হইতে পারে, এই জিনিসটা আপনারা একটু ফলো করবেন, আর কিছু দরকার নেই। এটা হলেই ইনশাল্লাহ জনগণ বা সব আম লোক ভালো থাকবে। যে বাজারটা আমাদের যে দ্রব্যমূল্যটা, আমরা যারা মধ্যবিত্ত লোক আছি তারা অনেক কষ্টে থাকি, কারণ তাদের আমাদের আর্থিক বেতন ওগুলো অত না, ততটা না। যতটুকু পাই ও দিয়ে যাতে খাইতে পারি, এইটুকুই আমাদের আশা, আর কিছু না। চিংড়ি মাছ দিয়ে খাবো এবং মনের আনন্দে খাবো। যাহার এলাও 100 টাকা, এখন 50 টাকা, খা পরান ভরে খা, এটাই চাই, আর কিছু না। তারা আরও বলেন, বাজার সিন্ডিকেট নির্মূল করতে পারলেই বাজারে স্থিতিশীলতা আনা সম্ভব। সংশ্লিষ্ট বলছেন, রাস্তায় খরচ ও চাঁদাবাজির কারণে সবজিতে দাম আকাশচুম্বী হয়, তবে এখন চাঁদা না দেওয়ার কারণে অনেকটাই কমে এসেছে সবজির দাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাবিশ্বাস ঠেকাতে নিয়মিত বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরা। এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল বলেন, পাইকারি বাজার থেকে শুরু করে খুচরা বাজার, প্রত্যেকটা বাজারেই আমাদের মনিটরিং এর আওতায় নিয়ে আসতে হবে। তো আমরা কাজগুলো করছি, আশা করি অতি শীঘ্রই এই সকল পণ্যের দাম ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই আসবে। আলু, পেঁয়াজ, আদা, রসুনের এবং অন্যান্য যে শাকসবজি, সেই শাকসবজিগুলোর দাম আগের দিনের তুলনায় অনেকটা কমেছে। প্রতিটা পণ্যের দাম এখন নিম্নমুখী। আমরা আশা করছি যে এই সকল নিত্য প্রয়োজনীয় পণ্য ভোক্তাগণের নাগালের মধ্যেই আসবে, এই নিয়ে আমরা কাজ করছি। পাইকারি এবং খুচরা বাজার তাদের মনিটরিংয়ে রয়েছে। ইতিমধ্যে বাজারে স্বস্তি এসেছে বলে জানিয়েছেন তিনি। অভি আরিফ, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় ভারত সরকারকে প্রশংসা করেছেন কংগ্রেস দলীয় সংসদ সদস্য শশী থারুর। তিনি বলেছেন, প্রতিবেশী দেশ ক্ষমতায় পালাবদল নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন শশী। শশীকে জিজ্ঞাসা করা হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে যে পট পরিবর্তন হয়েছে সেটা ভারতের সঙ্গে দেশটির সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কিনা। জবাবে শশী বলেন, বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে আমাদের মৌলিক স্বার্থ নিহিত। আমরা মূলত বাংলাদেশের জনগণের মঙ্গলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রের মঙ্গল আসে দ্বিতীয়তে, কোনো একজন স্বতন্ত্র নেতা তৃতীয় স্থানে। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে যুদ্ধের দামামা। এরই মধ্যে এবার মধ্যপ্রাচ্য গাইডেড মিসাইল সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র। সোমবার বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন আরও বলেছেন, ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে বিমান পরিবহনকারী বাহক পাঠানো হয়েছে, সেটি খুব দ্রুতই সেখানে পৌঁছাবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ 2 নেতাকে হত্যাকাণ্ডের পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা চলছে। হামাস, ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেবে বলে কড়া হুঁশিয়ারির বার্তা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্য সামরিক শক্তি বাড়ানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ পাঠানো হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র। এবার বিনোদনের সংবাদ। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশবাসী ব্যাপক আলোচনায় আসে আয়নাঘর। সেখান থেকে ইতিপূর্বে 3 জন বন্দী মুক্তি পেয়েছেন। আয়নাঘর নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ রয়েছে। কয়েকজন সেনা কর্মকর্তা আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর মিডিয়ায় ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। এবার সেই আয়নাঘর নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন নির্মাতা জয় সরকার। সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন ইন্দুবালা খ্যাত এ নির্মাতা। সিনেমাটির নামও আয়নাঘরে রেখেছেন তিনি। গতকাল রোববার প্রযোজক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করেছেন জয় সরকার। নিজের ফেসবুকে নিবন্ধনকালীন ছবি প্রকাশ করেছেন জয়। অক্টোবরের শুরু থেকে ছবিটির শুটিং হবে এমনটি জানিয়ে তিনি আরও বলেন, ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে দেখা করে বাস্তবতা সম্পর্কে জেনে নেব। আমি চাই সত্যটা উঠে আসুক।
মানুষ জানুক কি কি হয়েছে গত 16 বছরে। শিগগিরই শিল্পী ও কলাকৌশলী সবাইকে চূড়ান্ত করা হবে। চেক ডিসঅনার মামলায় চিত্রনায়িকা মৌসুমীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। একটি আর্থিক প্রতিষ্ঠানের চেক ডিসঅনার মামলায় গেল 28 এপ্রিল তার বসুন্ধরা আবাসিকের বাসায় আবার সমন পাঠানো হয়। সমন জারির পর মৌসুমী আদালতে উপস্থিত না হওয়ায় 24 জুলাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেপ্তার সংক্রান্ত আপিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী 16 অক্টোবর দিন ধার্য রয়েছে। 1 বছরের বেশি সময় ধরে মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে থাকছেন মৌসুমী। এর মধ্যেই নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। বিষয়টি নিয়ে কথা বলছেন মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি। গণমাধ্যমকে ওমর সানি বলেন, এর চেয়ে অনেক বেশি পরিমাণ টাকার, যেমন 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি টাকার মতো শতাধিক ঋণ খেলাপিকে আমি চিনি। এই প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তারা পরিশোধ করেননি। সেখানে মৌসুমীর কয়েক লাখ টাকার ঋণের বিষয়টি মামলা পর্যন্ত নিয়ে গেছে। এটা মৌসুমীকে অসম্মান ও অপদস্থ করা ছাড়া আর কিছুই নয়। এবার খেলাধুলার সংবাদ। বরাবরই টেস্ট ক্রিকেটে অনীহা ছিল সাকিব আল হাসানের। গত 6 বছরে মাত্র 16টি টেস্ট খেলেছেন এই তারকা অলরাউন্ডার। এমনকি টেস্ট ম্যাচ আসলে বিশ্রামের কথা বলে ম্যাচ না খেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চলতি বছরে 8টি টেস্ট ম্যাচ রয়েছে বাংলাদেশ দলের, যার সবগুলোই সাকিব খেলবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশফাক হোসেন লিপু। সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাচক। এ সময় তিনি বলেন, আমরা যে 8টি টেস্ট ম্যাচ খেলব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ডিসেম্বরে যা শেষ হবে, তিনি সবগুলোতেই অ্যাভেলেবেল থাকবেন। তিনি নিয়মিতভাবেই অনুশীলন সেশনে আসবেন। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর নানা রকম দুর্নীতি নিয়ে মুখ খুলছেন অনেকে। ক্রীড়া অঙ্গন নিয়েও বিভিন্ন কথা শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন সবকিছুর পরিবর্তনের কথা। কোটা সংস্কার আন্দোলনের সময় সরব ছিলেন নুরুল হাসান সোহান। এই উইকেট রক্ষক ব্যাটার এবার মুখ খুলেছেন বিসিবিতে হওয়া দুর্নীতি নিয়ে। প্রথম শ্রেণীর ক্রিকেটে দীর্ঘদিন ধরে খেলছেন সোহান, ছিলেন অধিনায়কও। তিনি বলছেন, জার্সিতেও দুর্নীতি হতো লাখ টাকার। রোববার মিরপুরে সোহান বলেন, আমি যখন খেলেছি বিসিবি থেকে একটা বরাদ্দ থাকে মনে হয় 3 লাখ টাকা ফার্স্ট ক্লাস ডিভিশন টিমের জন্য। এটা আমি নিজের চোখে দেখেছি। যেহেতু আমি অধিনায়ক ছিলাম, আমাদের জার্সি বানানো হয়েছে 80,000 টাকার মতো দিয়ে। এটা পড়ার মতো না। প্রথম শ্রেণীতে যদি এরকম হয়, 3 লাখ টাকা বাজেটের ভেতরে 80,000 দিয়ে জার্সি বানিয়েছেন, বাকি টাকার কোনো হিসাব নেই। পরে আমরা খেলোয়াড়রা নিজেদের টাকা দিয়ে জার্সি বানিয়েছি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার। সংখ্যালঘুদের রক্ষায় হটলাইন নম্বর ঘোষণা। অস্থিরতা না কমলে বাচ্চাদের স্কুলে না পাঠানোর আহ্বান। এবং দায়িত্বে ফিরছে ট্রাফিক পুলিশ। বাজার ঘিরে লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ দোকানীদের। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।